প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই ক্লাসে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের প্রথম কবিতাটি নিয়ে আলোচনা করব। আজকে এই ক্লাসের মূল বিষয় হচ্ছে অসুখী একজন কবিতা। কবিতাটি পাবলো নেরুদা রচনা করেছেন স্প্যানিশ ভাষায়। কিভাবে তোমাদের বইয়ে স্প্যানিশ ভাষার কবিতাটি বাংলাতে এসেছে সেটি আমরা প্রথমে জেনে নেব। শিক্ষার্থীরা, পাবলো নেরুদা অসুখী একজন নামে স্প্যানিশ ভাষায় যে কবিতাটি লিখেছিলেন তার মূল নাম ছিল লা ডেসডিসাডা, যেটি এক্সট্রাভাগারিয়া নামে একটি কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল। পরবর্তী সময়ে সেখান থেকে ইংরেজিতে অনুদিত হয় কবিতাটি। কবিতাটির নাম হয় দ্য আনহ্যাপি ওয়ান। পরবর্তী সময়ে সেখান থেকেই বাংলায় অনুবাদ করেন নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে। নবারুণ ভট্টাচার্যের অসুখী একজন নামে এই কবিতাটি বিদেশি ফুলে রক্তের ছিটে নামক তার কাব্যগ্রন্থে স্থান পায়। সেখান থেকেই আমাদের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ আমাদের সিলেবাসে কিন্তু এই কবিতাটা অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আমরা বুঝলাম মূল স্প্যানিশ ভাষায় রচিত পাবলো নেরুদার কবিতা অনুবাদের মাধ্যমে আমাদের সিলেবাসে এসেছে। এখন আমি কবিতাটি সহজ সরল ব্যাখ্যা তোমাদের সম্মুখে উপস্থাপন করব। যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শোনো তাহলে কিন্তু এই কবিতার কোনো বিষয় সম্পর্কে তোমাদের মনে আর সংশয় থাকবে না। কবিতার পুরো বিষয় জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সুতরাং শিক্ষার্থীরা, অনুরোধ করব ক্লাসটি পুরো দেখার জন্য। এবং একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু দশম শ্রেণীর সমস্ত বিষয়ের পরস্পর ভিডিও আপলোড করা হবে। তুমি যদি সেগুলি পরস্পর দেখতে থাকো তাহলে একটি সম্পূর্ণ গাইড এখান থেকেই পাবে। ইতিপূর্বে আমি জ্ঞানচক্ষু গল্পটির একটি ক্লাস দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অসুখী একজন কবিতাটি পড়ব। অসুখী একজন কবিতার শিরোনাম মাত্র দুটি শব্দ, অসুখী একজন। অর্থাৎ এখানে একজন এমন মানুষের কথা বলা হয়েছে যে মানুষ অসুখী। অসুখী অর্থাৎ যন্ত্রণা দগ্ধ, মনে সুখ নেই, শান্তি নেই। পাবলো নেরুদা এই কবিতাটি লিখেছিলেন স্পেনের গৃহযুদ্ধের পটভূমিতে। গৃহযুদ্ধ বলতে বোঝায় একটি দেশের ক্ষমতা দখলের জন্য দুটি পন্থী বা দুটি দলের মধ্যে লড়াই। দেশে যখন এমন সংকট আসে তখন অনেক সচেতন মানুষ কিন্তু পরিবারের দায়িত্ব একপাশে রেখে দেশের বৃহত্তর স্বার্থে নিজেকে নিয়োজিত করে। এই কবিতার যে কথককে আমরা পাবো, কথকও অনুরূপ নিজের পরিবারকে এক পাশে রেখে দেশের বৃহত্তর কর্তব্যে নিজেকে নিয়োজিত করে এবং তার প্রিয় মানুষটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে দেশের কাজে যাওয়ার পর তার চিন্তা, চেতনা, অনুভূতি এই কবিতায় প্রকাশ পায়। আমি তাকে ছেড়ে দিলাম। কবিতার কথা যে বলছে সে কথক। কথক কি বলছে? আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। অর্থাৎ কথক যখন তার প্রিয় মানুষটির থেকে বিদায় নিচ্ছিলেন তখন তাকে দেখেছিলেন দরজায় দাঁড়িয়ে আছে। তাই যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরও কথক দেখছেন যে তার প্রিয় মানুষটি এখনো দরজায় দাঁড়িয়ে আছে এবং দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। কত দূর চলে গেলেন কথক? বলছে আমি চলে গেলাম দূর। তারপরে কয়েকটি ডট, এই ডটের অর্থ হচ্ছে অনেক অনেক অনেক। তারপরে বলছে দূরে, তাহলে অনেক অনেক দূরে চলে গেলেন। কার থেকে? তার প্রিয় মানুষ এবং পরিজনের থেকে। সে জানতো না আমি আর ফিরে আসবো না। কথক বলছে যে আমার প্রিয় মানুষটি জানতো না যে আমি এই যুদ্ধক্ষেত্র থেকে আর হয়তো ফিরবো না। কথক যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে এটাই বুঝলেন যে এই যুদ্ধক্ষেত্র থেকে হয় বিজয় লাভ করে বাড়ি ফিরতে হবে, নতুবা মৃত্যু আমার অবধারিত। এই কারণে কথক বলছেন যে আমি যে ফিরতে পারবো না এটা আমার মন জানছে, আমার প্রিয়জন অপেক্ষায় আছে, সে জানতো না। তারপর কি হলো? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। নান মানে সন্ন্যাসিনী। তাহলে কথক চলে গেলেন, তারপরে একটি কুকুর পথ দিয়ে হেঁটে গেল। অর্থাৎ কিছুটা সময় অতিবাহিত হলো, আরো কিছুটা সময় অতিবাহিত হলো নান চলে যাওয়ার বর্ণনায়।
একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, তারপরে কবি একটা সপ্তাহের কথা বললেন, একটা বছর বললেন। তাহলে এই 2 লাইনে কিন্তু কবি একটি বছরের উল্লেখ করলেন, যে তার প্রিয় মানুষটির সম্মুখ থেকে একটি বছর চলে গেল। এই একটি বছর যে চলে গেল, বিষয়টি আরো পরিস্ফুট করার জন্য, ভালো করে স্পষ্ট করে তোলার জন্য আরো 2টি লাইন এখানে আছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। একটি বছরের মধ্যে একবার বর্ষা আসে, আর সেই বর্ষা কিন্তু প্রিয়জনের পায়ের ছাপ, দাগ ধুয়ে দেয়, এবং সঙ্গে সঙ্গে হৃদয়ের যে ছাপটা লেগে থাকে প্রিয়জনের ভালোবাসার ছাপ, সেটা অনেকটা মলিন করে দেয়। তাই বলছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ এক বছরে একটি ঋতু আসলো, যে ঋতুর নাম বর্ষা ঋতু। ক্রমান্বয়ে সমস্ত ঋতুর সঙ্গে বর্ষা ঋতু আসলো, আর সেই ঋতুতে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টি কিন্তু ধুয়ে দিল তার প্রিয়জনের পায়ের দাগ। ঘাস জন্মালো রাস্তায়। আমরা জানি যে একটি বর্ষা যখন আসে, বর্ষাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয় এবং প্রচুর ঘাস জন্মায়, গাছগাছালি জন্মায়। যেহেতু কতক বাড়িতে নেই, তার পায়ের ছাপার তার উঠানে পড়ছে না, সেই কারণে উঠানের ওই রাস্তা জঙ্গলে পরিণত হলো। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। ওই যে মানুষটি তার প্রিয়জনের জন্য অপেক্ষা করছিল, একটি বছর অতিবাহিত হওয়ার পরে আরো একের পর এক বছর পাথরের মতো তার মাথার উপরে এসে পড়তে লাগলো। কত কথা হয়তো দিয়ে গিয়েছিল যে আমি 1 বছর পরে বাড়ি ফিরবো, কিন্তু তার সেই দেওয়া কথা যখন রাখতে পারলো না, তখনই তার প্রিয় মানুষ ওই মেয়েটির কিন্তু চিন্তা বাড়লো, যে আমার প্রিয় মানুষটি 1 বছর বলেছিল কিন্তু এখনো ফিরল না, না জানি তার কোনো অমঙ্গল এসেছে কিনা। এই রকম একটা ভাবনা থেকে পরের মাস এবং বছরগুলো কিন্তু মাথার উপরে চাপ সৃষ্টি করলো পাথরের মতো, অর্থাৎ তার হৃদয়ে এক ধরনের যন্ত্রণা তৈরি হলো, কারণ তার প্রিয় মানুষ তার দেওয়া সেই সময়ের মধ্যে ফেরেনি। তাই বলছে বছরগুলো নেমে এলো তার মাথার উপর, মাথায় পাথরের ভার এমন ভাবে চাপলো যাতে করে হৃদয়ে যন্ত্রণা তৈরি হয়। আসলে পাথরের ভার নয়, এই পাথরের ভার দিয়ে হৃদয়ের যন্ত্রণাকে এখানে ব্যঞ্জনার সাহায্যে কবি বোঝাতে চেয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কতক ফেরেনি, তাই তার পরবর্তী সময়গুলো তার কাছে যন্ত্রণাদীর্ণ হয়ে উঠল। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কতগুলি বছর পার হওয়ার পরেই কিন্তু বীভৎস এক যুদ্ধ এসেছিল। এই যুদ্ধ কতটা বীভৎস ছিল, কতটা নৃশংস ছিল, তার বর্ণনা দেওয়ার জন্যই বলছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ছিল যুদ্ধ। অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যেমন পাহাড় তৈরি হয়, অনুরূপ এই রক্ত জমাট করলে কিন্তু ওই রকম একটা পাহাড় তৈরি হতে পারত। এই যুদ্ধ কতটা বীভৎস ছিল তার বর্ণনা দেওয়ার জন্য আবারও বলছে শিশু আর বাড়িরা খুন হলো। সাধারণ যুদ্ধে কিন্তু সেনাবাহিনী, অস্ত্র ও গোলা বারুদের গুদাম আক্রান্ত হয়। যদি কোনো যুদ্ধ বীভৎস আকার নেয়, সেই ক্ষেত্রে কিন্তু শিশু আর বাড়িরা খুন হতে পারে, কারণ যুদ্ধের নিয়ম অনুযায়ী শিশুদের খুন করা যায় না। যদি খুব প্রতিহিংসা পরায়ণ প্রতিপক্ষ হয়, সেক্ষেত্রে তারা হিংসাত্মক মনোভাব নিয়ে শিশুদের খুন করে। আর বাড়িরা অর্থাৎ বাড়ির বৃদ্ধ বৃদ্ধাদের কথা বলা হয়েছে, কেউ ছাড় পেল না এই যুদ্ধের হাত থেকে। সেই মেয়েটির মৃত্যু হলো না, কিন্তু কথক দেখছে যে তার প্রিয় মানুষটি তার হৃদয়ের আয়না দিয়ে দেখছে এখনো দাঁড়িয়ে আছে, তার মৃত্যু হয়নি, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও। সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমতল অর্থাৎ সমতল ক্ষেত্রে আগুন ধরে গেল। কিসের আগুন? যুদ্ধের আগুন। শান্ত হলুদ দেবতারা। এখানে দেবতাদের উদ্দেশ্যে 2টি বিশেষণ প্রয়োগ করা হয়েছে। শান্ত, শান্ত মানে যারা এই ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেও নীরব, নির্বিকার। হলুদ মানে যারা জীর্ণ। হলুদ একটা রোগের সিম্বল, প্রতীক। কোন রোগ? জন্ডিস। যখন মানুষের জন্ডিস হয় তখন কিন্তু তার দেহ ফ্যাকাশে হয়ে যায়, বল শূন্য হয়ে পড়ে সে। তো কবির কাছে এই দেবতারা যেন অনেকটা হলুদ, ফ্যাকাশে, জীর্ণ, শক্তিহীন,
এত ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেও তাদের কোনো হাত রইল না কিছু করার। তাই বলছে শান্ত হলুদ দেবতারা। তাদের কাজ ছিল কি, যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, তাহলে ওই দেবতারা কিন্তু হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল। এই যে ধ্যানে ডুবে থাকা, এই ডুবে থেকেই কিন্তু তারা মানব জীবনের কল্যাণ কামনা করত। কিন্তু তারা আজকের এই যুদ্ধে আর ডুবে থাকতে পারলো না, মানুষের জীবনের কল্যাণ আর চাইতে পারলো না, বরং ওই যুদ্ধের ভয়াবহতায় উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, এটা মানব জীবনের কল্যাণের স্বপ্ন তারা দেখত। বিভৎস যুদ্ধে তাদের মূর্তিগুলো উল্টে গেল, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারপরে কি হলো, সেই মিষ্টি বাড়ি, কথক যে বাড়িতে থাকতেন, প্রত্যেক মানুষের নিজের বাড়ি মিষ্টি হয়ে থাকে, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম ছোটবেলায়, কথক যে বারান্দায় কোনো এক প্রকারের বিছানা সেকালের, যাকে ঝুলন্ত বিছানা বলা হয়েছে। আর কি ছিল, গোলাপি গাছ, যে গাছের পাতা ছিল ছড়ানো করতলের মতো, অর্থাৎ হাতের তালুর মতো। চিমনি, চিমনি অর্থাৎ ভাটার যেখানে ধোয়া বার হয় তাকে চিমনি বলা হয়। কিংবা আমরা যে লম্ফগুলো বাড়িতে জ্বালাই, তাতেও এক রকমের কাচের আবরণ থাকে আগুনকে গাঢ় করার জন্য, তাকেও চিমনি বলা হয়। সেই চিমনি প্রাচীন জলতরঙ্গ, অর্থাৎ প্রাচীন এক ধরনের বাদ্যযন্ত্র, সমস্ত কিছু চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে সাধারণ মানুষের বাড়ির নানা উপাদান সামগ্রী কোনো কিছুই কিন্তু এই ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে রক্ষা পেল না। যেখানে ছিল শহর, শুধু গ্রাম নয়, এবার শহরের কথাও বলা হচ্ছে, শহরও রক্ষা পায়নি। সেখানে শহর ধ্বংস হয়ে কি পড়ে রইল, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অর্থাৎ কাঠ এবং কয়লা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, অবশিষ্ট কয়লা সেখানে পড়ে আছে। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, লোহা দুমড়ে বেঁকে পড়ে আছে। বিভিন্ন ভাস্কর্যের মাথা বিভৎস হয়ে, খুলিগুলো বিভৎস হয়ে উল্টে আছে। আর রক্তের একটা কালো দাগ। এখানে কিন্তু রাজপথে রক্তের কালো দাগ পড়ে থাকার কথা বলা হয়নি, ব্যঞ্জনায় কবি বোঝাতে চেয়েছেন যে এই ভয়ঙ্কর যুদ্ধ, স্পেনের গৃহযুদ্ধ কিন্তু মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। তাই সেই কলঙ্কিত অধ্যায়কে ব্যঞ্জনায় রক্তের একটি কালো দাগ বলে উল্লেখ করা হয়েছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এত কিছু শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ কথকের হৃদয়ে মেয়েটির প্রতি যে টান ভালোবাসা ছিল, সেই টান আর ভালোবাসা কিন্তু অবিনশ্বর, তার কখনো ধ্বংস হয় না। তাই কথক দেখছে সবকিছু ধ্বংস হয়ে গেল, তার প্রিয় মানুষটি এখনো তার প্রতীক্ষায় আছে। কিংবা হতে পারে ওই মেয়েটি আর কেউ নয়, তার মাতৃভূমি। সে যখন মাতৃভূমি ছেড়ে এসেছিল, ওই মাতৃভূমি সেই দিন থেকে কথকের অপেক্ষায় প্রহার গুনছে। তাই হতে পারে এ কোনো নারী নয়, এ হয়তো মাতৃভূমি আজও তার অপেক্ষায় প্রহার গুনছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি কবিতাটি সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিও।